ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তের বন্যা ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যা ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যা ভেসে যাবে অন্যায়। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। দিল্লির দাদাগিরি ভেঙে দাও, ঘুরিয়ে দাও, দিল্লির চমচমি ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মোদির দাদাগিরি ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মোদির চমচমি ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মোদির দালালি এই ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, এই মোদির দাদাগিরি, এই মোদির সন্ত্রাসী, এই মোদির সন্ত্রাসী, এই ভেঙে দাও, ঘুরিয়ে দাও, এই মোদির সন্ত্রাসী, এই মোদির চমচমি, এই দিল্লির চমচমি, এই ভারতের চমচমি, এই ভারতের দাদাগিরি। উপস্থিতি আজকের ছাত্র জনতা সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইতিহাস ডিপার্টমেন্টের শিক্ষার্থী শেখ ফাহিম ফয়সাল। প্রিয় ছাত্র জনতা, আমরা প্রথমেই বলে দিতে চাই, আমরা এখানে রাজপথে দাঁড়ানোর কথা না, কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছি আমরা যখন দেখছি একটা প্রাকৃতিক বন্যা নয়, এটি একটি রাজনৈতিক বন্যা, এবং সেখান থেকে বলা হচ্ছে আমরা পানি দিয়েছি, তোমরা এখন কাতরাচ্ছ। ভারতীয় মিডিয়া এবং আবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটু আগে বলা হয়েছে কি যে আমরা বাঁধ খুলি নাই। আপনারা আগে ঠিক করেন আপনারা কোনটা বলবেন, আপনারা মিডিয়ার সাথে বসেন, কোনটা আগে বলবেন সেটা আগে ঠিক করেন। আমাদেরকে কাজ করা দেখে লাভ নাই, আমরা সব কিছু বুঝি। যখন কিনা আইসিটি মিনিস্ট্রি থেকে বলা হয়েছিল আমাদের ডাটা সেন্টার পুড়ে গিয়েছে, কারেন্ট বন্ধ হয়ে গেছে, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, আমরা যখন নেট খুলে দিয়েছে 5 মিনিট লাগে না এটা বের করতে, যে তারাই সেটা করে দিয়েছিল। আমাদেরকে তো বাচ্চা ভাবার কারণ নাই। আমরা যদি বাচ্চা হয়ে থাকি জেনজি বাচ্চা, যেটা আপনার ডিকশনারির বাইরে, আমরা এখানে রাজপথে দাঁড়ানোর কথা না, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলার কথা। কিন্তু আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের পার্শ্ববর্তী দেশ, যেখানে আমরা একটা বন্ধু রাষ্ট্র বলছি। আমাদের এলাকায় একটা গল্প আছে যে এক পাগল নাকি গলিতে ঘোরাঘুরি করে আর বলে ওই বিশ্ব সুন্দরীর সাথে আমার বিয়ে হওয়ার কথা, কিন্তু 50% বিয়েটা হয়ে আছে। তো যখন মানুষকে জিজ্ঞেস করা হলো 50% কেমনে হইলো, বলে আমি তো রাজি, ও রাজি হইলেই হয়। তার মানে আমরা বলছি বন্ধু 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 বন্ধু, জিকির জিকির জিকির, বন্ধু বন্ধু বলছি, কিন্তু তারা বলছে না বাবা আমরা তো বন্ধু না, তোমরা আম পাঠাও আমরা ফেলানি পাঠাই। তারা আমরা যখন ইলিশ পাঠাই তারা আমাদেরকে আবদার উপহার দেয়। আমরা যখন ভারতের কথা মনে হয় তখন তাদের ঐতিহাসিক স্থাপনার সাথে সাথে আমাদের আবদারের কথা মনে হয়, আমাদের মনে হয় সেই ফেলানির কথা। ফলে আজকে যখন আমরা এখানে দাঁড়িয়েছি আমরা কারেক্টলি বলতে চাই, এবং আমরা সেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই আপনার মিডিয়া কি আপনার কথা শুনে না? আমাদেরকে বুঝতে দিতে চান যে ওরা বলছে আমরা পানি ছেড়েছি, পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ডেইলি স্টার একটু আগে দেখেছি যে তারা রিফিউট করেছে যে আমরা পানি ছাড়ি নাই। তাহলে আপনারা কি করেছেন? আমাদের যে এত 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 মানুষজন ডাটা কালেক্ট করে দিচ্ছে যে পানি ছাড়ার এভিডেন্স আছে আছে আছে, আপনারা বলছেন সেটা নাই। এখন এগুলি বলার সময় না, আমরা সেটা জানি, আমাদের টিম অলরেডি গিয়েছে, কিন্তু আমরা এখানেও এগুলি বলতে হবে। ফলে আমি শেষ করতে চাই একটি কথা বলেই যে এই বন্যা অবশ্যই রাজনৈতিক বন্যা, এবং যে একজন মারা গিয়েছে আমরা শুনেছি সেটা অবশ্যই নিহত নয়, সেটি হত্যা। স্লোগান দিয়ে শেষ করতে চাই, দিল্লি না ঢাকা, আরে দিল্লি না ঢাকা, আপস না সংগ্রাম, আপস না সংগ্রাম, দালালি না রাজপথ, আরে দালালি না রাজপথ, আরে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ধন্যবাদ সবাইকে।
উপস্থিতি আজকে ছাত্র জনতা সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষার্থী মোহাম্মদ জারিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে উপস্থিত ভাইরা, আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে এখানে হাজির হয়েছি। আজকে আমরা শুধু দুঃখ ভারাক্রান্ত নয়, আমরা আজকে বিক্ষুব্ধ। আমরা বলতে চাই, আমরা ভারতকে জানিয়ে দিতে চাই, তোমরা আর কোন আধিপত্যমূলক ব্যবস্থা নিলে আমরা এর উচিত জবাব দিব। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জানু ভাস্কর্যের বাংলাদেশ থেকে জানিয়ে দিতে চাই, সারা বাংলার মানুষ আজ একত্র হয়েছে। সারা বাংলার মানুষ আজ এই সিদ্ধান্ত উপনীত হয়েছে, তারা আর এক মুহূর্তের জন্য ভারতের আধিপত্যকে মেনে নিতে রাজি না। আজকে শুধু ছাত্র জনতার মাঝে নয়, আমরা বলে দিতে চাই, আজকে যারা আমাদের ছাত্র আন্দোলনের সময় আমাদের রক্ষাকারী হিসেবে কাজ করেছে, আজকে বাংলাদেশের সেনাবাহিনীতে চরম ভারত বিদ্বেষী মনোভাব লালন করছে তারা। তাই আমরা ভারতকে হুঁশিয়ারি দিতে চাই, আর এক মুহূর্ত যদি তোমরা আমাদের উপর আধিপত্যমূলক কোন পদক্ষেপ নাও, বাংলাদেশের সেনাবাহিনী মার্চ করতে দ্বিধাবোধ করবে না। পরিশেষে আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মুসলিমদের একটি দল ভারতের সাথে যুদ্ধ করবে এবং ভারতীয় শাসকদেরকে শিকল এবং বেড়ি পরিয়ে নিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। ভারতের কালো হাত, ভারতের কালো হাত। ধন্যবাদ সবাইকে। উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ বেলাল হোসেন। প্রিয় সংগ্রামী জনতা, আজকে আমাদের এই রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়াতে হচ্ছে কেন আপনারা সেটা জানেন। ফেনীতে আজকে যে বন্যায় শিশুর আর্তনাদ ভেসে আসছে, সেটি এমনি এমনি নয়। আমরা যেটা বলতে চাই, আজকে বাংলাদেশে যে বন্যা প্রবাহিত হচ্ছে, সেই বন্যা কোনো প্রাকৃতিক বন্যা নয়, এটি একটি রাজনৈতিক বন্যা। অন্যায়ভাবে ভারত সরকার বাঁধ খুলে দিয়ে আমাদের এই বাংলাকে, সবুজ শ্যামল বাংলাকে বন্যায় প্লাবিত করছে। সে অন্যায় আমরা এদেশের সচেতন জনগণ সেটা কখনো মেনে নেব না। ভারতের আধিপত্যবাদ আমরা কখনোই মেনে নেব না। আমাদের দেশের পররাষ্ট্রনীতি হবে সবচেয়ে শক্তিশালী পররাষ্ট্রনীতি, এবং ভারতের ঘাড়ের ওপর আমরা নিঃশ্বাস ফেলে যাওয়া বলতে পারি, বাংলাদেশ একটি শক্তিশালী জাতি। আমরা যদি বাঁচি একদিনের জন্য বাঁচবো, এবং সেটা বাঘের মতো লড়াই করে বাঁচতে চাই। আমাদের দেশের পররাষ্ট্রনীতি যেন শক্তিশালী রাষ্ট্র হয়, এবং আমাদের দেশের পররাষ্ট্র যারা নীতি নির্ধারক আছে, তারা আগামীতে ভারতে আমাদের দেশের পররাষ্ট্র নীতিকে একটি শক্তিশালী পররাষ্ট্র নীতি হিসাবে পৃথিবীর একটি মানচিত্রে একটি জায়গা করে নিবে, সেই আশা ব্যক্ত করি। অর্থাৎ আমরা যেটা বলতে চাই, ভারতের ছেড়ে দেওয়া এই বন্যা, এটি বন্যা একটি প্রাকৃতিক বন্যা নয়, এটি একটি রাজনৈতিক বন্যা। এই বন্যার বিরুদ্ধে বাংলাদেশের আপামর জনগণকে সচেতন হতে হবে এবং প্রতিরোধ করে তুলতে হবে, যাতে আগামীতে ভারত কোন ধরনের অন্যায় দুঃসাহস করার চেষ্টা না করতে পারে। আমাদের সে ব্যাপারে সচেতন থাকতে হবে, এটাই ছিল আমার মূল কথা। অর্থাৎ বাংলাদেশের বাঙালি জনগণকে আমাদের নিজেদের অধিকার নিয়ে সচেতন হতে হবে। উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আরবি বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান স্যার। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আরবি বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান স্যার। সংগ্রামী উপস্থিতি, যেই মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়েছি, এই মুহূর্তটির বর্ণনা দেয়া কোনো সাধারণ সুস্থ মানুষের পক্ষে অনেক বেশি কঠিন এবং দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। গতকাল রাত থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার কল্যাণে যতগুলো ছবি আমরা দেখেছি, যতগুলো ভিডিও দেখেছি, যতগুলো শিশু বাচ্চার বাঁচার আর্তনাদ দেখেছি, যতগুলো বয়োবৃদ্ধার বাঁচার আর্তনাদ দেখেছি, একজন গর্ভবতী মহিলা তার পাশে ভাইদেরকে উদ্দেশ্য করে বলছেন, ভাই আমি 9 মাসের গর্ভবতী, আমাকে যদি একটু সম্ভব হয় একটা উঁচু জায়গায় তুলে নিয়ে যান। এই রকম আর্তনাদ আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখে আসছি, যেগুলো আমাদের কারোর পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না। জোরে বলুন ঠিক কিনা? এই অসম্ভব ব্যাপার, এই দুঃসাহস
অসাধ্য কাজ এগুলো আমাদের সাথে যারা করেছে গত 16 বছর ধরে, যে স্বৈর শাসন আমাদের উপর চালিয়েছে, তাদের সবচেয়ে বড় দোসর, তাদের সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র সেই ভারত। তাই আমাদের সাথে আজকের এই সময়ে এই কঠিন পরিস্থিতি আমাদের বাংলাদেশের মা বোনদের জন্য, শিশুদের জন্য, সাধারণ মানুষের জন্য, বৃদ্ধ মানুষের জন্য এই ধরনের কঠিন পরিস্থিতি তৈরি করে দিয়েছে। সংগ্রামী উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে বলবো, আমরা কিছুদিন আগে তার একটি বিবৃতিও দেখেছিলাম যে ভারত সরকারের সাথে আমাদের যে চুক্তি হয়েছে, নাব্যতা তৈরি করা, আমাদের নদীগুলোকে শুকিয়ে ফেলা, নদীগুলো থেকে পানি নিয়ে তাদের নদীগুলোকে সুন্দর রাখা, জীবিত রাখা, এই ধরনের নিজেদের সাথে আত্মঘাতী চুক্তি করে পার্শ্ববর্তী দেশ ভারতকে খুশি করা, তাদের মন জয় করা, তাদেরকে সন্তুষ্ট করা যে চুক্তি করেছিল, এই চুক্তির পর এমনকি বন্যায় যখন আমার মা বোন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার বাংলাদেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মারা যাচ্ছে, বন্যার পানিতে প্লাবিত হচ্ছে আমাদের ঘরবাড়ি, সেই মুহূর্ত পর্যন্ত তার মুখ দিয়ে বেরিয়েছে যে বন্যা হওয়া খারাপ নয়, অনেক সময় বন্যায় আমাদের নদীর নাব্যতা ফিরে আসে, বন্যা আমাদের জন্য ভালো। কত বড় সাহস এবং কত বড় স্পর্ধা যে এই ধরনের দাবি তোলে, নিজের দেশের নাগরিকদেরকে মেরে ফেলতে দেখে, নিজের দেশের নাগরিককে মরে যেতে দেখে, তারপর আবার এমন দাবি তোলে যে এই ধরনের বন্যা আমাদের জন্য খারাপ নয়। প্রিয় ভাইয়েরা, এই যে 16 বছরের স্বৈর শাসন চালানোর জন্য সেই পশ্চিমের দাদাদেরকে, ভারতের দাদাদেরকে খুশি করে তারপর তাদের ইচ্ছে মতো যেরকম চুক্তির প্রয়োজন ছিল সব রকম চুক্তি করে তারপর আপনি